সেইটা লালন ফকিরের নামে তারা রেজিস্ট্রি করে দেওয়ার মধ্যে দিয়ে এটা একটা লালন আখড়া হিসাবে প্রতিষ্ঠিত হয়। লালন ফকির যতদিন জীবিত ছিলেন ততদিন এই লালন আখড়ায় দোল পূর্ণিমাতে উনি তৎকালীন যে আরো 4 ঘরের ফকিররা ছিলেন, চৌধুরী ঘর, সতীমার ঘর, পাঞ্জসার ঘর এবং দেলবাসার ঘর, এই 4 ঘরের ফকিরদের নিয়ে তাদেরকে গতি দিয়ে মান্য করে লালন ফকির এই আখড়াতে সাধুসঙ্গ শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় লালন ফকিরের তিরোধানের পরে তার ভক্ত ফকির ভুলাই সাই উনি এই আখড়ার তত্ত্বাবধানে অন্যান্য লালন ফকিরের অন্যান্য ভক্তবৃন্দ মিলে এই আখড়ার যে সাধুসঙ্গ এবং আখড়ার যে পরিবেশ সেটা তারা রক্ষা করেছিলেন। পরবর্তীতে ভুলাই সাহের শিষ্য আমাদের দাদা গুরু ফকির কপিল সাই উনি দীর্ঘ ৭০ বছর যাবৎ এই আখড়ার দায়িত্ব পালন করেছিলেন। উনি তৎকালীন লালন আখড়া কমিটির পরিচালক হিসাবে এই আখড়াটা পরিচালনা করতেন। তখন এখানে সাধুসঙ্গ আয়োজিত হতো এবং এখানে সাধুগুরুদের জন্য একটা আখড়া হিসাবে সমস্ত ভক্তদের মধ্যে পরিচিত ছিল। কিন্তু তার পরবর্তীতে 1956 থেকে 1965 সালের মধ্যে এই সময়কালের মধ্যে তৎকালীন পূর্ব পাকিস্তান হিসাবে এই বাংলাদেশ বর্তমান তখন পূর্ব পাকিস্তান পাকিস্তান সরকার এই ফকির লালন ফকিরের আখড়াকে একটা মাজার হিসাবে প্রতিষ্ঠা করার জন্য তৎকালীন গভর্নর মোনায়েম খানকে নির্দেশ দেয়। মোনায়েম খান কুষ্টিয়া তৎকালীন জেলা প্রশাসক এবং পুলিশ পরিদর্শক সহ সবাইকে নিয়ে তখন এই আখড়াতে এসে ফকির কপিল সাহের সাথে কথা বলে এই আখড়াটাকে লালন মাজার হিসাবে প্রতিষ্ঠা করার দাবি জানায়। তখন কপিল সাহেব প্রতিবাদ করে জানিয়েছিলেন যে এটা তো লালনের আখড়া, এটা তো মাজার নয়। তখন পুনারা বলছেন এটা মাজার হবে, এটা আখড়া নয়। কিন্তু কপিল সাহেব প্রতিবাদ করে বলেছেন না, এটা আখড়া। কারণ লালন ফকির হচ্ছে 36 জাতের গুরু, এখানে ধর্ম মত জাত পাত নির্বিশেষে সকল মানুষের আছে, আখড়া হচ্ছে সকল মানুষের জন্য। কিন্তু একটা মাজার স্পেসিফিক একটা ধর্মের পরিবারের একটা অংশ। তো ফলে পাকিস্তানের যে সুফি সাধকরা আছেন, পারস্য সুফি সাধকরা আছেন, তাদেরকে শাহ এবং মাজার সেটার অনুকরণে ফকির লালন সাই, ফকির লালনের নাম ছিল ফকির লালন সাই, দন্তস্বর আকার রস্যই, যেটা গোসাই গোস্বামী থেকে আসছে। সেই নাম পরিবর্তন করে সুফিদের মতো করে তার নাম রাখা হলো ফকির লালন শাহ, কালেবার শাহ আকার হ। এরপরে আখড়াটা লালন আখড়ার নাম পরিবর্তন করে রাখা হলো লালন মাজার। এবং এখানে যে এখন লালন আপনি যে এখানকার যে আখড়ার যে স্ট্রাকচার বা এখানকার যে অবকাঠামো ছিল সেটাকে ভেঙে লালন সমাধির উপর গড়ে তোলা হলো সুফিদের আদলে লালন মাজার শরীফ, যেটা আমরা দেখতে পাই। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তৎকালীন ফকিরদের হাত থেকে লালন আখড়াকে সরকারিভাবে নিয়ে পরবর্তী লালন একাডেমির মধ্যে দিয়ে সেটা পরিচালিত হওয়া শুরু হয়। ফকিররা এই বঞ্চিত হওয়ার ফলে কপিল সাহেব ফকির যখন এই আখড়াটা বেহাত হয়ে গেল, সরকার এবং ক্ষমতাবানরা এই আখড়াটা ফকিরদের হাত থেকে নিয়ে পরিচালনা করতে চাইল, তখন কপিল সাহেব আখড়া ছেড়ে বৈদ্যনাথপুর নামক একটা গ্রামে কুষ্টিয়াতে সেখানে যে বাস করতেন। আমার গুরু ফকির মনোরঞ্জন গোসাই, তার গুরু ছিলেন ফকির কপিল শাহ। মনোরঞ্জন গোসাই কপিল শাহর কাছে যে প্রশ্ন করছিলেন বৈদ্যনাথপুরকে যে আপনি লালন ফকিরের আখড়া ছেড়ে আসলে চলে আসলেন কেন, তো উত্তরে কপিল শাহ ফকির বলেছিলেন যে আমি মঠে থাকতে পারি, আমি মাঠে থাকতে পারি, কিন্তু আমি হাটে থাকতে পারি না। কপিল শাহ ফকির সেই 1965 সালে বুঝছিলেন যে প্রক্রিয়া শুরু হলো, সরকার যে প্রক্রিয়ায় আখড়াকে বেখবর করলো, তাতে আখড়া একদিন হাটে পরিণত হবে। আমরা বর্তমানে তাই দেখতে পাই যে আখড়ায় একটা হাটে পরিণত হয়েছে। তো সেই জায়গা থেকে এই লালন ফকিরকে একটা সাম্প্রদায়িক জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাকে আরবি হরফে গ্লাস চালানো হয়েছে। এখানে সাধুসঙ্গ হতো, সাধুসঙ্গ বাতিল করে এখানে মেলা উদযাপন করা হয়। তারপরে নিশ্চয় সাধু ফকিরা জানেন যে সাধুসঙ্গ এবং মেলা দুটো আলাদা জিনিস। গ্রামীণ মেলা, বৈশাখী মেলা, মেলা একটা সুন্দর জিনিস, বারোয়ারি মানুষ আসবে, বেচা কিনা হবে, গান হবে, একটা মেলা একটা বাংলা সংস্কৃতির একটা অংশ। কিন্তু সাধুসঙ্গ আলাদা জিনিস। কিন্তু সাধুসঙ্গ আর মেলা যদি এক করে ফেলা হয় সেটা নিশ্চয়ই সঠিক নয়। সাধুসঙ্গের জায়গায় সাধুসঙ্গ থাকবে, মেলার জায়গায় মেলা থাকবে। যেখানে মেলা হওয়ার বেশি বহু জায়গা